আমাদের রাজ্যে যে সমস্ত ফুলের চাষ হয় তার মধ্যে অন্যতম হলো রজনীগন্ধা। এই ফুলের সিঙ্গেল শ্রেণীর জাতগুলোয় নিমাটোডের আক্রমণ বেশি হয়, কিন্তু এখন চাষিদের হাতে এসে গিয়েছে এই ফুলের প্রজ্জ্বল নামে একটি হাইব্রিড জাত, যেটি নিমাটোডের আক্রমণ সহনশীল। এই জাতের রজনীগন্ধা চাষ করেছেন নদিয়া জেলার রানাঘাট ২ নম্বর ব্লকের প্রগতিশীল চাষী উমেশ বিশ্বাস। তিনি ২ বিঘা জমিতে রজনীর চাষ করেছেন। তিনি তার অবলম্বন করা চাষ পদ্ধতি সম্পর্কে বললেন আমাদের। আমি ২০০৬ সাল থেকে এই রজনীর চাষটা শুরু করি। জাতটার নাম হচ্ছে প্রজ্জ্বল, যেটা আমি নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সংগ্রহ করেছিলাম। এবং ২০০৬ সালে আমার মাত্র ১০০টা মতো বীজ ছিল, সেইটাই আমি আস্তে আস্তে এখন এটা বাড়িয়েছি। আমার এখন ২ বিঘা জমি আমি এটা চাষ করছি। তো এই চাষ করতে মোটামুটি ১ বিঘা জমিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচা হয়। প্রথমে এটা মাটি তৈরি করতে হয়, ৩ থেকে ৪টে চাষ দিতে হয়। চাষ দেওয়ার পরে মূল সার হিসাবে আমরা ফসফেট পটাশটা দিই। এবং ১ বিঘাতে আপনার চারা লাগে ২৫ থেকে ৩০ হাজার চারা লাগে। ম্যানকোজেব আর কার্বেন্ডাজিম দুটো একসঙ্গে মিক্সড করে জলে গুলিয়ে তার সেই বীজটাকে এবং কিছু মনোকটোফস ওটাকে ১ রাত জলে ভিজিয়ে রেখে বীজটাকে শোধন করি। ওরে পরের দিন সেটাকে তুলে ম্যানকোজেব কার্বেন্ডাজিম মিশিয়ে সেটা আমরা জমিতে লাগাই। বীজটা লাগানো হয় আবার ২ হাতে ৪টে করে আমরা লাইন দিই। তার মধ্যে আমরা ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি পরপর এটা একটা বীজ থেকে আর একটা বীজ লাগাই। ১ থেকে ১.৫ মাস পরে যখন গাছটা বের হয়, তার আগে মানে কিছু আগাছা বের হয়। তো সেই আগাছা বের হওয়ার সময় আমরা গ্যামক্সন স্প্রে করি, যাতে আগাছাগুলো একবারে মরে যায়। গাছটা যখন বের হয় তার ৩ থেকে ৪ মাস পরে আমরা একটা ছোট কোদাল দিয়ে প্রত্যেক সারিতে ওটা কুবিয়ে দিই বা খুঁড়ে দিই। খুঁড়ার পরে সর্ষের খোল বিঘা প্রতি ১ বস্তা দিই, দিয়ে এটা কোবাই। আর ১ মাস পরে আপনার এটা মোটামুটি স্টিক আসা শুরু হয়। যদি বীজটা একটু মোটা হয় তাহলে স্টিকটা তাড়াতাড়ি আসে, আর যদি সরু বীজ হয় তাহলে স্টিকটা একটু লেটে হয়। লাগানোর ৩ থেকে ৪ মাস পরেই এর ফলন শুরু হয়ে যায়। এটা ১ বছর খুব ভালোভাবে হয়। যদি কোনো বাগান ভালো থাকে সেটা ২ বছরও মানে রাখা যায়। ১ বিঘা জমিতে আমাদের বিক্রি ১ লাখ টাকার উপরেই হয়। যদি ফুলটা একটু আমদানি বেশি হয় তাহলে দামটা একটু কম হয়। কিন্তু এই বছর যেহেতু একটু ফুল চাষটা আস্তে আস্তে ছড়িয়েছে, সেহেতু একটু মার্কেটটাও কম আছে। তবুও এবার লাভ ভালোই হবে, ১ লাখ টাকার কাছাকাছি বিক্রি হবে। ১ বিঘা জমিতে ১ বস্তা ফসফেট এবং ২০ থেকে ৩০ কিলো পটাশ প্রথমেই মূল সারে এটা আমরা দিয়ে দিই। তারপরে যখন গাছটার বয়স ২ থেকে ৩ মাস হয়, সেই সময় ১০-২৬ বিঘা প্রতি ২৫ কিলো সঙ্গে কিছু ইউরিয়া এই ১০ কিলো মতো দিয়ে এটা ছেটাই। এবং এইভাবে ১ থেকে ১.৫ মাস পর পর গাছের চেহারা দেখে, কোনো জমি লাগে কোনো জমি লাগে না, আমরা গাছের পরিস্থিতি দেখে তারপরে সারটা ব্যবহার করি। এই সবসময় বরাবর একরকম সার দিই না, সেটা আমরা পরিবর্তন করে ১৫-১৫ সুফলা কিংবা পটাশ ইউরিয়া, কেউ ডিএপি, এইভাবে আমরা সারটা ইউজ করি। প্রজ্জ্বল চাষ এমনিতেই এটা রোগ কম হয়, এই জন্যই এই চাষটা আছে। এর আগে আমাদের কলকাতা সিঙ্গেল ছিল, যেটা রোগের জন্য ওটা উঠেই গেল, এখন আর নেই, আমরা করি না। তো এটা রোগ একটু কম হয়। তবুও বর্ষাকালে একটা এর রোগ হয়, যেটা আপনার নিমাটোড দেখা যায়। সেই জন্যে আমরা এটা সেই সময় ১৫ থেকে ২০ দিন অন্তর দানা ব্যবহার করি। বিঘা প্রতি ৩ থেকে ৪ কিলো করে ফিউরোডান দানা ব্যবহার করি। সেচটা দিতে হয় বর্ষাকালে, তো দেওয়া লাগে না, যেহেতু বর্ষা হয়। আর এই শীতের সময় এখন আমরা এই ১০ থেকে ১২ দিন পর পর একটা করে সেচ দিই। আগাছা নিরাতে আমাদের বিঘা প্রতি মোটামুটি ১০ থেকে ১৫টা, আবার কোনো জমিতে বিঘা প্রতি ২০টা জন লেগে যায়। এটা ফুলই তুলি, যেহেতু এটার স্টিকও বিক্রি হয়, কিন্তু আমি স্টিক বিক্রি করি না। আমি দেখেছি আমার ফুল তোলায় এটা পড়তা বেশি। এই সময় যে ফুলটা হচ্ছে বিঘা প্রতি ১০ থেকে ১৫ কিলো এখন ফুল হচ্ছে। এটা প্রতিদিন তুলতে হয়। এখনকার মার্কেট আপনার আছে ৪০ থেকে ৫০ টাকা কিলো। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সার উৎপাদক সংস্থা ইফকো কৃষি এবং কৃষকের উন্নতির জন্য বিভিন্ন কাজকর্ম করে থাকে। এই সংস্থার উদ্যোগে নদিয়া জেলার বেতাইয়ে একটি বৈজ্ঞানিক শস্য আলোচনা চক্র আয়োজন করা হয়েছিল। মূলত এখানকার কলা চাষিদের উন্নতির উদ্দেশ্যে এই আলোচনা চক্র।
ইফকোর নদিয়া জেলার চিফ ফিল্ড ম্যানেজার শুভেন্দু চট্টরাজ এই আলোচনা চক্রের উদ্দেশ্য সম্পর্কে জানালেন। আপনারা জানেন যে ইফকো তার জন্মলগ্ন থেকেই আধুনিক কৃষি প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজ করে আসছে। এখানেও আমরা আছি আজকে বেতায়ে আমাদের একটা ইফকো বাজার আছে, যেখান থেকে আমাদের কৃষি উপকরণ চাষিদের বিতরণ করা হয়। উদ্দেশ্য একটাই, যে চাষিরা বিশেষ করে কলা চাষের এখানে একটা প্রবণতা আছে, অনেক এরিয়া জুড়ে কলা চাষ হয়, অনেক কৃষকের সঙ্গে যুক্ত আছেন, অনেক কৃষকের জীবিকা যুক্ত আছে এর সঙ্গে। এরটা মাথায় রেখে আমরা কলা চাষের জন্য যেসব উপকরণ দরকার সেগুলো আমাদের কৃষি ইফকো বাজারে আমাদের আছে, এবং আমরা কিছু বিশেষ ধরনের সার এনেছি, যেমন জলে দ্রবণীয় 18 আছে, আর আছে কি সমুদ্রের শৈবালের নির্যাস থেকে তৈরি একটা খুব ভালো উর্বরক এসছে, যাতে হরমোন তো আছেই, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের অনুখাদ্য এবং অন্যান্য উপকরণ আছে, যেটা কিনা কলা চাষের পক্ষে খুবই উপযোগী, ফলন বেশি পাওয়া যায়। বেতায়ে আমরা একটা ক্রপ সেমিনার অর্থাৎ বৈজ্ঞানিক শস্য আলোচনা চক্র রেখেছি শুধুমাত্র কলা চাষের ওপরে, যেখানে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা আছেন বিশেষজ্ঞ তারা আসবেন। উদ্দেশ্য একটাই, যে আধুনিক প্রযুক্তি কলা চাষের সেটাকে কৃষকদের সেটা সম্বন্ধে অবহিত করা, তাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান। কারণ কৃষকের ক্ষেত্রে হচ্ছে কি, উৎপাদন বাড়াতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে হবে, ফসলের গুণবত্তা বাড়াতে হবে, এবং সঙ্গে সঙ্গে আবার কি গ্রাহকদের যাতে গ্রহণযোগ্যতা বাড়ে সেই দিকটাও দেখতে হবে। আশা করি আজকের এই আলোচনা চক্র আমাদের সফল হবে। এই সংস্থার রাজ্য মুখ্য পরিচালনা আধিকারিক বিকাশ রঞ্জন দাস কেন আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে সে সম্পর্কে বললেন অন্নদাতাকে। সারা ভারতবর্ষের প্রায় 36,000 সমবায় সমিতি এর মেম্বার, এবং এই 36,000 সমবায় সমিতির সঙ্গে জড়িয়ে আছে 4 কোটি চাষি, এবং এই 4 কোটি চাষির শেয়ার রয়েছে এই সমবায় সমিতিগুলোতে। কি করে বিভিন্ন ধরনের ফসলে ইফকো সার এবং অন্যান্য কৃষি উপকরণ ব্যবহার করে আরও বেশি ফলন পাওয়া যায়, সেইটাই ইফকোর উদ্দেশ্য। দ্বিতীয় সবুজ বিপ্লব যেটা আমরা করতে চাইছি সেটাকে ত্বরান্বিত করার জন্য ইফকো কাজ করে যাচ্ছে। আজকে আমরা বেতায়ে একটা কলার উপরে একটা বৈজ্ঞানিক শস্য আলোচনা চক্রের আয়োজন করেছি। আপনারা জানেন যে এই অঞ্চলে কলার চাষ ব্যাপকভাবে হয়ে থাকে, বিজ্ঞানসম্মতভাবে যাতে কলার চাষ করা যায় সেই জন্য আমরা এখানে আজকে ইউনিভার্সিটি থেকে আমাদের যারা প্রফেসর আছেন ফল চাষের বিশেষজ্ঞ ওনারা আসবেন, এবং এছাড়াও আমাদের এখানে যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিডিএ সাহেব আছেন উনি আসবেন, এবং আমরা এখানে আমাদের প্যাথোলজিস্ট যারা আছেন বিভিন্ন ফসলে যে সমস্ত কলা চাষে যে সমস্ত রোগ পোকার আক্রমণ হয় সে ব্যাপারে আলোচনা হবে। এটা চাষিদের নিয়ে প্রায় 400 থেকে 500 চাষির এখানকার যে সমস্ত কলা চাষি তাদের নিয়ে আমরা এই ধরনের একটা আলোচনা চক্রের আয়োজন করেছি, যাতে আরও ভালোভাবে কলা চাষকে এই অঞ্চলে বিজ্ঞানসম্মতভাবে চাষ করা যায় এবং ফলনটা যাবে চাষিরা ঠিকমতো পায়, সেইটাই দেখায় আমাদের মূল উদ্দেশ্য। আলোচনা চক্রে অংশগ্রহণকারী কলা চাষী হলেন দীপক কুমার মণ্ডল। তিনি এই চাষে তার অভিজ্ঞতা জানালেন। আমি বহু কিছু চাষ করে থাকি, কিন্তু ঠিক ইফকো কোম্পানির সাথে আমার যোগাযোগ যখন হয় তখন থেকে ওনারা বলেন কি যে এই বর্তমান কলার চাষটা আপনার করুন, আমরা আপনাকে সাহায্য করব এবং সমস্ত রকমের সার দেওয়ার ব্যবস্থাও আমরা এখান থেকে করে দেব। তারপরে আমি এই চাষটা শুরু করি। ধান লাগানোর পর বৈশাখ মাসে এই কলাটা প্রথম এই 1 ফুট মতো গর্ত করে তারপরে সেখানে বিভিন্ন পয়জন দেয়। বিঘা প্রতি 300 চারা গাছ বসাতে বলেছি, 300 চারা গাছই বসিয়েছি। বিঘাতে আপনার 1 বস্তা করে মানে 50 কিলো 1 বিঘাতে দিলাম, দিয়ে তারপরে আবার ওর সাথে 18 যে সারটা বেরিয়েছে ওই সারটা দিতে বললেন, তখন আমি ওই সারটা দিই, এবং ইফকোর 10-26 ডিএপি এই সারগুলোই আমি ব্যবহার করি। ইফকোর সহযোগিতায় আমার চাষে খুব ভালোই ফলন হয়েছে, 12 থেকে 18 কিলো পর্যন্ত ওয়েটটা হয়। আমরা আমাদের জমির থেকে বিক্রি হয়ে যায়। বছরে আপনার কলাটা তৈরি করতে আপনার 20 থেকে 25 হাজার টাকা খরচ হবে বিঘাতে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন।
উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সমীর হালদার। তিনি জবা চাষ করেছেন। এখন জবা গাছে দয় পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। সমীর বাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। দয় পোকার পূর্ণাঙ্গ মদ অপুঞ্জনী পদ্ধতিতে নিম্ফের জন্ম দেয়, তবে মাঝে মাঝে এরা গাছের গোড়ার কাছাকাছি মাটিতে ডিম পাড়ে। পূর্ণাঙ্গ মদ একসাথে প্রায় 60 থেকে 240টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম থেকে নিম্ফ বের হয়ে গাছের কাণ্ড বেয়ে গাছের ওপরে আসে। এই কীটটির পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ একই রকমের দেখতে হয়। এরাই ক্ষতি করে থাকে। এরা কচি পাতা, কাণ্ড ও ফুলের সরস অংশ খেতে থাকে। এরা দেখতে সাদা তুলোর মতো হয় এবং পাতার নিচে, কাণ্ডে, ফুলের বোঁটায় চাক বেঁধে থাকে। এছাড়া দয় পোকার আক্রান্ত স্থানে ছত্রাক বাসা বাঁধে। এই পোকার আক্রমণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ফুলের গুণগত মান ও বাজার দর কমে যায়। তাই এই দয় পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে সুসংগত উপায়ে নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করতে হবে। জবা ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর জো না থাকলে জলসেচ দিতে হবে। এছাড়া নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে। আক্রমণের শুরুতেই আক্রান্ত পাতা, ফুল ও মাটিতে পড়ে থাকা অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা পুঁতে দিতে হবে। এই দয় পোকার দমনে বন্ধু পোকার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধু পোকাটি হল লেডিবার্ড বেটল। এই বন্ধু পোকাটি দয় পোকার ডিম ও পূর্ণাঙ্গ পোকাকে খেয়ে নষ্ট করে দেয়। দয় পোকার নিয়ন্ত্রণে পরিষ্কার সাদা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। ব্যাসিলাস তুরেনজিয়েন্সিস স্প্রে করেও এই পোকার নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণে আসে। এত সব ব্যবস্থা অবলম্বন করার পরেও এই কীটশত্রুটি যদি নিয়ন্ত্রণে না আসে, তখন রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করতে হবে। নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা কার্বোসালফান 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো সুফল পাওয়া যায়। এই পন্থাগুলি অবলম্বনের দ্বারা জবা ফুলের দয় পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রোটিনের চাহিদা পূরণের জন্য আমাদের খাদ্যে ডালের গুরুত্ব অপরিসীম। সরকারি এবং বিভিন্ন প্রকল্পের সাহায্যে ডাল শস্য চাষের এলাকা এবং উৎপাদন বৃদ্ধিতে নানান প্রচেষ্টা চলছে। সময় বোনা ছোলার এখন বৃদ্ধি দশা চলছে। সঠিক পদ্ধতিতে এর শস্য সুরক্ষার দিকটি দেখা দরকার, না হলে রোগ এবং পোকার উপদ্রবে এর ফলন ব্যাপকভাবে কমে যায়। ছোলার কীটশত্রু নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ছোলার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কীটশত্রু সেটা হচ্ছে ছোলার শুঁটি ছিদ্রকারী পোকা। এটা একটা ল্যাদা পোকা। এই ল্যাদা পোকাটার রং বিভিন্ন ফসল অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে এবং ছোলার ক্ষেত্রে যে দেখা যায় সেটা হচ্ছে সবুজ রঙের। যে বক্ষদেশ থেকে একদম পিছন উদরের শেষ পর্যন্ত দুটো সাইডে 4 জোড়া ক্রিম রঙের বা হালকা সাদা রঙের দাগ আমরা দেখতে পাবো। সেটা দেখেই আমরা মূলত চিহ্নিত করতে পারি যে এটা হেলিকোভার্পা প্রজাতির পোকা এবং যারা শুঁটি ছিদ্র করে খায়। এরা যখন খায় এদের ল্যাদা পোকাটা, তখন শুঁটিটার মুখটা ফুটো করে এবং সেখানের দেহের 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ তারা ভিতরে ঢোকাতে পারে, কিন্তু বাকিটা তাদের বাইরেই থাকে এবং সেই অবস্থা থেকেই তারা ভিতরের যে শুঁটিটা সেটা ফুটো করে ভিতরের বীজটাকে খেয়ে নেয়। এর ফলে সবথেকে বেশি অর্থনৈতিক ক্ষতি হয়। এটা নিয়ন্ত্রণ করার দুটো অসুবিধে সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম যেটা অসুবিধে কি, নিশাচর, অর্থাৎ এরা বেশি ক্ষতিটা করে রাত্রের দিকে। আর 2 নম্বর আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে এটা বহুভোজী, অর্থাৎ কি না অনেক ফসলে এটা ক্ষতি করতে পারে। 1 বিঘাতে যদি আমরা গড়ে 3টে করে খুঁটি বসাতে পারি এবং যার হাইট হবে 3 থেকে 4 ফুট, মাথাটা যদি ইংরাজি টিয়ের মতো যদি একটা কাঠ বা বাঁশের তক্তা বেঁধে দেওয়া হয় তাহলে সেখানে পাখি এসে বসবে। সেজন্যই আমরা মূলত করি। আর এই পাখি যখন আসে, পাখি এসে যখন প্রথম জমিতে বসলো, তার মানে বুঝতে হবে যে জমিতে আমাদের এই যে হেলিকোভার্পা প্রজাতির যে শুঁটি ছিদ্র পোকা সেটা কিন্তু এসে গেছে জমিতে। তার মানে তখন আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। তো আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাজারে এখন ফেরোমন ট্র্যাপ পাওয়া যাচ্ছে বিভিন্ন ফসলের জন্য, বিভিন্ন পোকার উপযোগী। তো সেক্ষেত্রে এই হেলিকোভার্পার উপযোগী যে সমস্ত ফেরোমন পাওয়া যায় সেগুলোকে যদি আমরা ইনস্টল করতে পারি, সেটারও ব্যবস্থাও করা যাবে। সেক্ষেত্রে আমরা দেখব যে একটা ফাঁদে যদি আমরা দেখি যে 1 সপ্তাহে 4 থেকে 5টা করে আমরা
এই তার মথ, যেটা পূর্ণাঙ্গ মথ যদি দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু এবার আস্তে আস্তে ক্ষতির দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেব। প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে কম যেগুলো রাসায়নিক বিষযুক্ত যেগুলো আছে, তো তার মধ্যে আমাদের সবথেকে আমরা যেটা কাজ করে ফল পেয়েছি, নিম বীজের নির্যাস 5%, অর্থাৎ 5%, তার মানে কি না 1 লিটার জলে 50 গ্রাম, সেটাকে ভালো করে যদি আমরা সারা রাত সেটাকে ভিজিয়ে রাখতে হয়, তার পরের দিন সকালে যদি এটাকে আমরা স্প্রে করে দিই, তাহলে দেখা যাবে যে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত পোকা হয়তো একদম প্রথম স্তরে আছে, ফার্স্ট ইনস্টার যেটাকে বলি, তাহলে কিন্তু সেটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এর পরবর্তীতে আমরা নিম তেল বিভিন্ন ধরন বাজারে পাওয়া যায়, তার মধ্যে যেটা আমরা বলবো অ্যাজাডিরাকটিন 3000 ppm মাত্রার, সেটা হবে 1 লিটার জলে 10 থেকে 12 ml দিতে হবে। সেটা করেও আমরা কিন্তু প্রথম দিককার যে সমস্ত ছোট যেগুলো সাইজ, সেই সমস্ত পোকাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে নিতে পারবো। আর এরপরে যদি দেখা যায় যে না, আমরা জমিতে দেখছি যে লেদা পোকার সাইজটা একটু বড় হয়ে গেছে, অর্থাৎ কিনা পরবর্তী ইনস্টারে পৌঁছে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি বিষাক্ত কীটনাশক স্প্রের দিকে যেতে হবে। যেমন ধরুন নোভালিউরন, সেটাকেও আমরা যদি লিটার প্রতি 1 ml এই মাত্রায় স্প্রে করতে পারি, তাহলে কিন্তু ভালো কাজ দেয়। আরও একটা নাম আমি বলি, সেটা হচ্ছে এমামেকটিন বেনজয়েট, 1 লিটার জলে 0.5 গ্রাম এই মাত্রায় আমরা স্প্রে করে কাজ করতে পারি। অথবা স্পিনোস্যাড 1 লিটার জলে 0.3 ml এই মাত্রায় স্প্রে করে কাজ করতে পারি। আরও একটা নতুন রিন্যাক্সিপির বাজারে কোরাজেন নামে পাওয়া যায়, তার মানে 10 লিটারে 2 ml মাত্র। যে কোনো একটা আপনারা ব্যবহার করুন, ব্যবহার করলে ভালো কাজ পাবেন। এরপরেও আরও একটা গুরুত্বপূর্ণ পোকার কথা বলবো, যেটা হচ্ছে ডাল শস্যের যে কালো জাব পোকা। এরা কিন্তু সারা বছরই জমির কোনো না কোনো ফসলে থাকে, এবং বিশেষ করে যেগুলো সিম্বিগোত্রীয় ফসল, মানে যেগুলো শুঁটি হয়, এরা হচ্ছে গাছ থেকে রস শোষণ করে খায়। নিম ঘটিত কিছু কীটনাশক ব্যবহার করা, সেটা নিম বীজের নির্যাস হতে পারে অথবা নিম তেল হতে পারে, এইগুলো দিলেই প্রথম পর্যায়ে যদি লাগে, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটা থেকে দূর হতে পারি। আর যদি দেখা যায় যে না, এদের সংখ্যাটা খুব বেড়ে গেছে, সে ডাইমিথয়েড যেটা আমরা বলি, সেটা আমরা 1 লিটার জলে 2 ml এই মাত্রায় আমরা স্প্রে করে এটা দমন করতে পারি। অথবা নতুন প্রজন্মের মধ্যে ইমিডাক্লোপ্রিড 10 লিটার জলে 3 ml, যে কোনো একটা আপনারা ব্যবহার করুন, ব্যবহার করলে ভালো কাজ পাবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।